শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে স্মৃতিচারণ করতে গেলে আমি যদি বলি আমার অনেক ডিস্টেন্স। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট নাট্যকলা বিভাগ, আসলে এইটা কি বলবো, এটা বলার কোনো ভাষাই নেই। নাটক কি, মঞ্চ কি, অভিনয় কি, বা মঞ্চে উঠে যে কথা বলা, মাইক্রোফোন ধরা, আমি কিভাবে হাঁটবো, কোন দিকে তাকাবো, কার দিকে দেখবো, সবই আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ওনার কাছ থেকে আমি একবারে নিজের সন্তানের মতো যেভাবে শেখা দরকার ওইভাবে শিখেছি। উনি হাতে কলমে আমাকে দেখিয়ে দিয়েছেন যে এইভাবে করতে হবে, এটা করা দরকার, ওই সময় এটা ওই দিকে তাকাতে হবে। উনি একটা কথা বলেন, আমার বর্তমানে কানাডা পিএইচডি একজন শিক্ষক আছেন আমার বিভাগেরই। তো ওনার যে লজিক থিওরি, আমি ওনার কাছ থেকে যেটা শিখেছি, ওনার পিএইচডি করা, লন্ডন থেকে পিএইচডি, সরি কানাডা থেকে পিএইচডি করা। তো ওনার লজিকের সাথে ওনার মিলে যায়। উনি প্রথম আমাদেরকে একদিন যখন বললেন যে শোনো, তোমরা তো প্রথম ফার্স্ট ইয়ার, আর তোমরা তো কিছু জানো না, তো কেউ কি কিছু জানো? আমি বললাম যে জি স্যার জানি। তো উনি আমাকে একটা প্রশ্ন করলেন যে তুমি যখন মঞ্চে উঠবা বা কোনো বক্তব্য দিবা, তো দেখা যাবে যে তোমার সামনে লক্ষ লক্ষ মানুষ, তোমার ভয় লাগবে না? তো আমি ওনাকে বললাম যে স্যার, আমি যখন প্রথম মঞ্চে উঠি আমার স্যার আমাকে একটা কথা বলছিলেন, সেটা হলো তুমি যখন মঞ্চে উঠবা, তুমি নিচে যারা আছে, প্রধানমন্ত্রী হোক, আমেরিকার প্রেসিডেন্টও যদি থাকে, ওকে মনে করবা গরু ছাগল, গরু ছাগল হিসেবে তুমি মনে করবা, ওরা কিছুই না। তুমি মঞ্চে উঠছো মানে তুমি এখানকার সর্বেসর্বা, তুমি এখানকার প্রধানমন্ত্রী, তুমি এখানেই সব, তোমাকে ডমিনেট করার মতো এখানে আর কেউ নেই। তো আমি যখন স্যারকে এই কথাটা বললাম, স্যার বললো যে তুমি তো তাহলে ওই যে কি বলে সংস্কৃতি মনার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, বাবা কি করে মা কি করে। আমি যখন বললাম, বলতেছে তুমি তো তুমি তো কিছুই না, বাড়ির তোমার ব্যাকগ্রাউন্ড তো খুবই নগণ্য, নিম্নমানের, তো তুমি এখান থেকে উঠে আসার কারণটা। পরে আমি অবশ্য বিষয়টা ক্লিয়ার করলাম যে আমার এরকম, এবং আমার ওই যে ওই সময়ে কিছু ওই প্রচিন্তা বলবো কিছু ফুটেজ ছিল আমাদের। আমার দুঃখের বিষয়, আমি যখন লাস্ট 18 সালে এখানে অভিনয় করি, সেটা ক্যামেরা করা হয়নি, ভিডিও করা হয়নি। তো যতটুকু ছিল আমি ভিডিও ওই প্রজেক্টরের মাধ্যমে, স্যার সহ আমাদের সেমিনার হয়, ওই সেমিনারে তখন এটা পেশ করলাম আর কি। তো স্যার সহ সবাই একবারে খুবই খুশি যে না, ছেলে তো বেশ ভালোই। তো এটা গেল আমার শেষের। প্রথম থেকে যদি বলি, 2012-তে আমি এখানে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিই। তো রেজাল্ট মোটামুটি গোল্ডেন এ প্লাস ছিল। এর ধারাবাহিকতা এই যে এর একটু বলি, এখানে আমরা যে ছিলাম, স্কুল শুধু এমনিতে স্কুল না, যেমন এই স্কুলের প্রতিটি ইট, প্রতিটি বালুকণা, আমি অনেক স্কুল দেখেছি, কোনো প্রতি স্কুলে প্রতি মাঠে ঘাসে ভর্তি থাকে। কিন্তু এই স্কুলে আমার 12 থেকে শুরু করে 12তে ক্লাস 5 আমি মাঠে ঘাস দেখলাম। জানি না যে কি সমস্যা, মাঠে ঘাস দেখলাম না বলতে মাঠে ঘাস হয় না এমনটা না। এখানে ঘাসের থেকে, পায়ের থেকে আমরা যে পা ফেলি, জায়গার থেকে পায়ের পরিমাণটা বেশি। অল্প পরিসরে অনেক মানুষ হাঁটে, এই পদচারণাটা বেশি। শিক্ষার্থীর দরকার 100 জন, সে জায়গায় শিক্ষার্থী হয়ে আছে 250 জন। এই যে এটা তো এমনিতে হয়নি, এটা একটা এলাকার মধ্যে সুনাম। এই জায়গা থেকে এই স্কুলে এবং রেজাল্টের যে ধারাবাহিকতা, এর জন্যই এই স্কুলের এত সুনাম, এত ছাত্রছাত্রী। তো এখানে সবাইকে দেখে অনেক ভালো এবং আগে আবেগাপ্লুত। এরপরে যখন আমরা স্কুলে ক্লাস 5-এ পড়ি, এখানে বলতে গেলে যেমন ক্লাস 5-এর দিকে যদি বলি, প্রথম স্কুলে থাকা, রাত্রে থাকা, রাত্রের একটা অনেক সময়, নিশি রাত, গভীর রাত, রাত 12টা, 1টা, 2টা, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আমরা ক্লাস 5, ক্লাস 8, ক্লাস 10, এটা আসলে প্রকাশ করার মতো না। এক একটা দিন, এক একটা রাত, এক একটা সময়, এক একটা মুহূর্ত আমার কাছে
এখনো কেমন যেন মনে হয় যদি আবার সেই সময়টা ফিরে আসতো, আবার যদি আমি এই স্কুলে থাকতে পারতাম, আবার যদি এই যে সামনে গির্জাঘর, অনেক আবেগ, অনেক স্মৃতি এখানে লুকিয়ে থাকতাম, এদিকে জঙ্গল থাকতো। আমাদের সময় এই মাঠটা ছিল না, এই মাঠ আমরা পাইনি, এবং এই দিকের রুমগুলোও ছিল না। এইদিকে একটা বাঁশ বাগান ছিল, এই বাঁশ বাগানের যে পরিমাণে স্মৃতি আছে, এদিকে আসলেই মানে একবার তাকালেই এই সেই স্মৃতি মনে পড়ে যায়। যে এখন আর হয়তো বা এখন যারা আছে আগের থেকে অবকাঠামো আছে, আগের থেকে আমাদের শিক্ষক যারা আছেন অনেক অভিজ্ঞ, আমরা যেটা পেয়েছি ওই সময়ে, আমাদের যে একটা অভিজ্ঞতা ওই সময়ে, তো এটা ভাষায় প্রকাশ করার মতো। আমি চাই, আর এর ফাঁকে একটু বলি, কিছুদিন আগে এই ভাই বললেন যে পরবর্তী যে জেনারেশন, আমি যখন আসি বাড়িতে ওইভাবে সময় হয় না, কিছুদিন দেখি, তো আমার কাছে মনে হয় যে এখন আগের থেকে শ্রদ্ধা সম্মান যে একটা জায়গাটা এটা উঠে গেছে। আমরা স্যারের মুখ থেকে গল্প শুনতাম যে উনি ছাত্র, আমরা যেমন ছাত্র ক্লাস 6, 4, 5, 8-এ পড়ে, তো ওনার শিক্ষক আসতেছে সাইকেল নিয়ে বা হেঁটে, তো উনি বলতেন, ওনারা সবাই বলতেন যারা আছেন, যে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারতাম না, হেঁটে যাওয়া তো দূরের কথা, আমাদের কি করতে হইতো, রাস্তা থেকে নেমে, যখন তো ছোট রাস্তা ছিল, ওই আইন যেটা বলে রাস্তার ধারে এই গুটি সুটি হয়ে থাকতাম। তো তখন ওই সময়টা ছিল। এখন আমরা কি দেখি যে স্যার বসে আছেন, স্যার দাঁড়িয়ে আছেন, আমার থেকে সিনিয়র বড় ভাই, আমার বড় কাকু, বড় মামা দাঁড়িয়ে আছে, অথচ আমি পায়ের উপর পা তুলে মানে মুই কি হলবি, এই যে একটা টেন্ডেন্সি। তো এরই ধারাবাহিকতায় আজকে খুব ক্ষুদ্র পরিসরে, এখনো আমরা ওইভাবে কাজ করিনি, শুধু শেয়ার করছি। সেটা আজকে একটা রাতের অনুষ্ঠান রাখছি, অনুষ্ঠানের যেটা এটার নাম রাখছি ডন কেয়ার স্টুডেন্ট। তো আশা করি আপনারা সবাই দেখবেন যে এখন যে স্টুডেন্ট ডন কেয়ার, যে কোনো পাত্তা নেই, তুই কে আর মুই কে, এটা মুই তো মুই, হ্যাঁ তুই আগের ছিল বলদা, মুই এখন আধুনিক, হ্যাঁ এইরকম একটা ভাব। আমরা আরেকটা বিষয় শেয়ার করব, বিষয় ক্লাস 10-এ যখন উঠি, 18 সাল, 2018 সাল, 2018 সালে ক্লাস 9-এ আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ভিন্ন রকমের। ক্লাস 8-এর পরে আমি আবার চলে যাই মাদ্রাসায়, হ্যাঁ ওই জায়গা থেকে আমি কিন্তু মানে এদের ওদিক একটু স্বাধীন চেতা, মানে পরাধীন যদিও ছিলাম, কিন্তু তারপরও মনের মধ্যে যেটা চাইতো চেষ্টা করতাম যে ওটাই করবো, আমার ভালো লাগছে মানে ওইটাই করবো। পরে হয়তো বা ভালো সিদ্ধান্ত হইতো বা খারাপও হইতো, অনেক সময় ভালো হয়েছে বেশি, খারাপও হয়েছে, তো ভুল স্বীকার করছে। আরেকটা বিষয় বলি, এটা সবার জন্য বলতে বলতে, এই যে ভুলের ক্ষেত্রে, তো স্যার একটা কথা বলতেন যে এক সময় তোমরা আমার কাছে আসবা বা তোমরা তোমার স্যারের কাছে যাবা, গিয়ে বলবা যে স্যার আমি তো তখন লেখাপড়া করি নাই, আমি তো জীবন 2-3 বাচ্চা হয়ে গেছে, তখন একটা কথা বলতেন আক্ষেপ করে যে তোমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, তো ভুল হলে করণীয় কি? এখন তাহলে ডার্কি বা ডিড়ি পাতিকা লাগবে মুখ, হ্যাঁ ভুল হইলে যে আইনের মধ্যে যদি ভুল হয় তাহলে কি করতে হবে? ডার্কি বা ডিড়ি পাতিকা লাগবে, এই ডার্কি বা ডিড়ি পাতা যেন না লাগে। এখন আমার থেকে যারা জুনিয়র, আমি চাই যে এরা সবসময় ভালো কিছু করুক, ভালো জায়গায় যাক, ভালো জায়গায় গেলে আমার 1 পয়সা লস নাই, আমি বিশ্বাস করি আমার 1 পয়সাও লস নাই, আমার বরঞ্চ লাভ। কেউ যদি ভালো কিছু করে, ভালো কাজ করে, অবশ্যই। এখন এর পাশাপাশি কিন্ডারগার্টেন স্কুল হইল 2002, এর আগে LSS ছিল 1996 বা 94-এ প্রতিষ্ঠিত। তো বর্জুনা ইউনিয়নে প্রথম কিন্ডারগার্টেন স্কুল বা নিজ উদ্যোগে, আসলে শুরুটা যখন করে না, শুরু যখন আমরা কিছু করতে চাই আমার নিজের জায়গা থেকে, আমি যখন আমার জায়গা থেকে কিছু করব বা কিছু বলবো, অনেক বাধা আসে,
অনেক বিপত্তি আছে, এটাকে ওভারকাম করা, এটাকে প্রোটেক্ট দেওয়া অনেক একটা সোফা। ওই সময় ওই নজরুলের একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হলো শত্রু বানানোর জন্য কারোর সাথে ঝগড়া করতে হবে না, আপনি ভালো কাজ করেন অটোমেটিক হাজার শত্রু হয়ে যাবে। তো আপনি ভালো কিছু করেন, ভালো জায়গায় যান, ভালো উদ্যোগ নেন, দেখবেন যে আপনার পায়ে পায়ে শত্রু, আপনাকে কিভাবে ডমিনেট করা যায়, কিভাবে নিচে নামানো যায় অনেক থাকবে। তো এই জায়গা থেকে 1994 এর সময় একটা কিন্ডারগার্টেন স্কুল চালু করা অনেক সহজ, অনেক কঠিন। তো এই ধারাবাহিকতায় আজকে 25 বছর, মানে এটা অল্প না, 25 বছর অনেক ব্রড সময়। 25 বছর ধরে যে আমরা সেবা পেয়ে আসতেছি, এর পাশাপাশি এখন অনেক স্কুল, অনেক সুনামধন্য স্কুল, তো এগুলো থাকবেই। কিন্তু আমাদের রূপ মায়ের মা, মাতৃত্ব, মাতৃভূমি, এই 3 জায়গা আমাদের শ্রদ্ধা সম্মান। আমি যখন স্যার বলবো আমি বাড়িতে আসলে একটু হলেও সময় দেওয়ার চেষ্টা করি, কারণ স্যার আরেকটা কথা বলতেন যে আমি অনেক মেধাবীকে আমি পড়ে যেতে দেখেছি, কিন্তু কোনো পরিশ্রমীকে আমি বিফল হতে দেখি। অনেক মেধাবী থাকবে, অনেক মেধা আছে, কিন্তু সে খরগোশ আর কচ্ছপের যেটা গল্পটা আর কি আমরা সবাই জানি, যে খরগোশ আর কচ্ছপ। তো এরকম অনেক মেধাবী, অনেক মেধা, সে প্রতিষ্ঠিত কে হবে এটা বড় কথা না, কে ভালো জায়গায় বা কে চাকরি করবে, সরকারি চাকরি করবে বা কে করবে না, তার রিজিক কোথায়, এটা একমাত্র উপরের যে ঈশ্বর আল্লাহ উনি জানেন। কিন্তু আমাদের ইচ্ছে থাকবে যে আমরা যেন ভালো কিছু করতে পারি, মানুষের মাঝে যেন সেবা দিতে পারি। তো এই জায়গা থেকে আমাদের বড় ভাই বা আমাদের ছোট যারা আছে এখানে, সবারই দৃষ্টি থাকবে যে কেউ কিছু ভালো উদ্যোগ, ভালো কাজ যদি কেউ করতে চায়, আমরা তাকে সাধুবাদ জানাবো। তার মানে এই নয় যে আমি আইডিয়াল থেকে পড়ছি, আমি অন্যান্য স্কুলদেরকে অবজ্ঞা করি, অন্যান্য শিক্ষকদের অবজ্ঞা করি, কখনো। শিক্ষক সে দেশের শিক্ষক হল জাতি গঠনের কারণ। একজন শিক্ষক একটা জাতি, আমরা জানি যে তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব, কিন্তু জাতিটা দিবে কে? এই জাতিটাকে গঠন করতে গেলে একজন শিক্ষক দরকার। একজন শিক্ষক ছাড়া এই জাতিকে কেউ গঠন করতে পারবে না। আজকে যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, আমার যে রূপ, আমার যে এই যে স্কুল প্রতিষ্ঠান, শিক্ষক, বড় ভাই, সিনিয়র, জুনিয়র, এদের যে একটা শিক্ষা, অনেক জুনিয়র আছে, অনেক ভালো অভিজ্ঞ, এদিকে অনেক বেশি কথা হচ্ছে, হ্যাঁ। তো এদের যে একটা শিক্ষা, কথা, এরাও এক সময় ভালো কিছু করবে। আসলে আমাদের সময়ে কি ছিল, আমরা যখন এখানে পড়তাম 5, 8, 10, 3 বছর এখানে রাত থেকেছি। প্রতিটি রাত বাড়ি থেকে খাবার নিয়ে আসা, সকালে উঠে পড়া, বই পড়া, এবং আবার বাড়িতে যাওয়া, বাড়ি থেকে নিয়ে আসা, স্কুল পড়া, এই যে একটা দিনের মানে সময় যে কেটে যেত, স্যারদের পদচারণা। কিছুদিন আগে বললেন আব্দুল্লাহ মামুন ভাই, আমার ভাগনা, তো হেড স্যার যখন, এখনও হেড স্যারকে যখন দেখি, আমি সবার সাথে কথা বলতে পারি, কিন্তু যখন হেড স্যারের একবার ফেস টু ফেস কথা বলতে ভয় লাগে, জানি না ভাই, এটা আসলে ভয়, এখন তো আমার ভয় পাওয়ার কোনো দরকার নেই আমি মনে করি, বা আমরা যারা বড় আছি। কিন্তু ওনার সঙ্গে দাঁড়ালে মনে হয় না যে ফেস টু ফেস যখন কথা বলি, মাথা নিচু, বাইরে তাকানো, এদিকে এখনো ভয় লাগে। তো ভয়টা এটা আসলে এমনিতে হয় না, এটা ভিতর থেকে আসা লাগে। কোনো কিছু কাজ করতে গেলে, কোনো জায়গায় পৌঁছাতে গেলে, এটা ভেতর থেকে একটা উদ্যোগ, ভেতর থেকে একটা শক্তি, ভেতর থেকে একটা আগুন, বারুদটাকে জ্বালাতে হয়। এই বারুদটাকে যখন ভেতর থেকে কেউ জ্বালাতে পারবে, তখন সে অটোমেটিক তার মধ্যে একটা আলোক আভা, সূর্য এক, পৃথিবী এক, এবং চন্দ্র এক, কিন্তু একজন হয়েও গোটা পৃথিবীকে, এক সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্রকে একটা সূর্যই আলো দিচ্ছে। তা আমি একজন,
আমি একজন ব্যক্তি, তুমি একজন ব্যক্তি, সে একজন ব্যক্তি, তিনি একজন ব্যক্তি, তিনি কেন পারবেন? আমার প্রশ্নটা এই জায়গা, উনি যদি পারে আমি কেন পারবো না? আমার কি সমস্যা? আমার গ্যাপটা কোথায়? আমার গাফিলাতি কোথায়? এটাকে খুঁজে বের করো। আর একটা বিষয়, এখন তো সবাই পার হয়ে চলে গেছে বিভিন্ন জায়গায়, তো তারপরে একটু বলি, আসলে আমি সবসময়ের জন্য চেষ্টা করি কোনটা আমি পাইনি। আমার সময়ে আমাকে কেউ বলার মতো ছিল না। আমি মনে করতাম যে আমাকে কেউ যদি বলতো, একটু বলি, আমার তো বিভাগ ড্রামাটিক্স, তো ওইখানে যারা ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্র যারা বাজাতে পারে ওদের কিন্তু আলাদা প্রাধান্য থাকে, এখানে না। আমার ফ্রেন্ড একটা রনি, সে ঢাকায় থাকে, সে গান পারে। কেউ যদি ডিফারেন্ট কিছু পারে, ডিফারেন্ট যদি কেউ কিছু জানে, অবশ্যই সে প্রাধান্য পাবে। কেউ গান ভালো পারে, কেউ নৃত্য ভালো পারে। তো রনির ক্ষেত্রে যদি বলি, সে ঢাকায় থাকে কিন্তু তারপরে সে গান করে। এতে কি হয়, তার কেউ গান পারে না এখান থেকে, এখানে কেউ যদি না গান পারে, একজন যদি গান পারে, তো আমরা সবাই ওর দিকেই তাকিয়ে থাকবো না? এটাই তো নিয়ম, কারণ সবার থেকে সে অন্যতম। তো ওই জায়গা থেকে আমি চাই যে আমার সময়ে আমরা যেটা পাইনি, আমরা যে জায়গায় বঞ্চিত ছিলাম, আমার ছোট ভাই যারা আছে, ছোট স্নেহ যারা আছে, ওদেরকে ওই গ্যাপটা যেন না থাকে, ওরা যেন দোষারোপ করতে না পারে। যে আমাদের কেউ যদি বলতো, আমাকে কেউ যদি একটু বলতো, আমি সবসময়ের জন্য বলি এই যে মোবাইল ফোন, নবাব সিরাজউদ্দৌলা কিন্তু এই বাংলা, বিহার, উড়িষ্যা, গোটা ভারতবর্ষ, পাকিস্তান শাসন করছে। তো ওই সময়ে 1757 সালে মোবাইল ফোন ছিল না। নবাব সিরাজউদ্দৌলা জানতো না যে মোবাইল ফোন নামে একটা যন্ত্র পৃথিবীতে আসবে। তো মোবাইল ফোনের মধ্যে আমরা কি পাই? মেসেজ, ফেসবুক, ক্যামেরা, হ্যাঁ, অনেক কিছু, আরও এভরিথিং, যেটা আমি নিজেও জানি না বা কেউ জানে না এখানে। তো মোবাইল ফোন পরবর্তীতে আসলো, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা সে নবাব ছিল। তারপরে কিন্তু সে জানতো না তার ব্যর্থতা কোথায়। ব্যর্থতা হলো ওই জায়গায় আমরা দেখি যে ওই সময় প্রযুক্তি অত উন্নত হয়নি, ওই সময় প্রযুক্তি ছিল না, কিন্তু আমরা এখন জানি আমি পারি। আমি যদি স্কুলে এসে, এখানে না, অন্য স্কুলে, অন্য জায়গায় কাউকে যদি দুইটি কথা বলতে পারি, দুইটি কথা যদি সবাই যে শুনবে এমনটা না, সবাই যে পারবে এমনটা না, কিন্তু এর মধ্যে যদি আমার কথার কারণে তার ভিতরের আলো যদি জ্বলে ওঠে, এটা সে একদিন প্রকাশ করুক বা না করুক, সে কৃতজ্ঞতা প্রকাশ করুক বা না করুক, আমি আজকে বললাম এটা তো কিঞ্চিত পরিমাণ, 2 মিনিট বা কিছুক্ষণ, 5 মিনিট, তারপরেও পেছন থেকে বলে যে তাড়াতাড়ি করো, কারণ সময় সবার জন্য মূল্যবান। তো এই যে একটা দীর্ঘ সময়, 8 বছর 10 বছর স্কুলে থাকা, স্কুলের শিক্ষকদের সাথে থাকা, একসাথে খাবার খাওয়া, হ্যাঁ, একই বিছানায় ঘুমানো, এগুলা অনেক লং ডিস্টেন্স, অনেক অনেক স্মৃতি। এগুলো যদি লেখা যায়, বড় বড় উপন্যাস হয়ে যায়। তো অবশ্যই আমাদের ওই দিকেও দৃষ্টি থাকতে হবে যে আমাদের স্কুলকে, আমার ব্যক্তিগত চিন্তা চেতনাকে লেখার মাধ্যমে যেন প্রকাশ করতে পারি। ভুলে গেলাম কি বলছিলাম, ঠিক আছে, বেশি কিছু না বলি। তো বেশি কিছু না বলি, তো ওই জায়গা থেকে আমি মনে করি যে আমি কথা বলে, এখানে সবাই আছে, সবার মাঝে যদি একজনের মধ্যেও যদি ভালো যেটা আলোটা আছে, মনুষ্যত্বটা আছে, যদি জাগ্রত হয়, সে ভালো কিছু যদি করে, সে আমাকে প্রকাশ করুক বা না করুক, উপরে একজন আছে, তিনি সত্য মিথ্যা নেই অন্যায় সব দেখবেন। ওই আলোটা তোমার মধ্যে আমার মাধ্যমে যদি প্রচারিত হয়, ওর প্রতিদান আমি বিশ্বাস করি, বা তোমরা বিশ্বাস করতেই হবে, আমার মাধ্যমে বা যার মাধ্যমে হোক না কেন, উপরের যে সৃষ্টিকর্তা আছেন, উনি তোমার থেকে, তোমার কাছে যেটা আলোটা গেছে, তার থেকে বেশি গুণে তোমার শিক্ষক, তোমার বড় ভাই বা আমাকে দিন। এটাই বাস্তবতা এবং এটাই সত্য। তো তেমন আর কিছু না বলি, হ্যাঁ, তেমন কিছু অনেক কিছু বলে ফেলছি, আবার বলতে গেলে অনেক সময় লাগবে। তো ঠিক আছে, আমরা সবাই সবার জন্য দোয়া আশীর্বাদ করব, এবং সর্বশেষ যেটা বলি, 2টা চরণ দিয়ে শেষ করি।
আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি কবি এবং কবিতার কথা বলতেন, অরণ্য এবং শপথের কথা বলতেন। তিনি পতিত জমি আবাদের কথা বলতেন, কর্ষিত জমির প্রতিটি শব্দ কবিতা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। অনেকক্ষণ বলার পরে তারপরে যদি একটা বিষয়, আরেকটা এটা দিয়ে শেষ করে দিই। একটা বিষয় একটু, এটা তোমাদের জন্য, শুধু তোমাদের সবার জন্য। সেটা হলো, যেখানেই যাই, যেটাই করো না কেন, প্রথমত হলো একজন সৃষ্টিকর্তা ঈশ্বর আল্লাহ যিনি আছেন তাকে অবশ্যই মানতে হবে। পিতামাতা, শিক্ষাগুরু, সবাইকে শ্রদ্ধা সম্মান রাখতে হবে, বড়দের সম্মান রাখতে হবে। তার ওই জায়গা থেকে একবার হলেও চেষ্টা থাকবে যে এইরকম মঞ্চে ওঠা। এইরকম মঞ্চে যখন আমি প্রথম উঠি, আমার পায়ের পাতা থেকে মায়ের মাথার চুল পর্যন্ত মনে হচ্ছে গোসল করে ফেলছি। মানে এত ঘেমে যেতাম, আর মুখের যে কথা, এটা তো বেড়েই হইতো না। মানে কি বলবো, করে থাকতাম। হ্যাঁ, হতে 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 তো হয়ে গেছে। তো আমি এটাই হতে পারে তোমার একটা শিক্ষা, যে তুমি একবার হলেও, তোমার টার্গেট থাকবে আমি একবার হলেও এই মঞ্চে না, যে কোনো মঞ্চে উঠে আমি দুইটা কথা বলবো। আমার এটাই একটা প্রতিজ্ঞা যে আমি একবার হলেও মঞ্চে উঠবো, মঞ্চে উঠে দুটা কথা বলবো। কারণ তুমি এখন স্কুল কলেজ যেখানে বলো না, বিশ্ববিদ্যালয়, যারা বিশ্ববিদ্যালয় মেডিকেলে থাকে, বিশ্ববিদ্যালয়ে থাকে, ওদের প্রেজেন্টেশন দেওয়া লাগে। উপায় নেই ভাই, তোমাকে মানে প্রতি কোর্সে 2টা প্রেজেন্টেশন দিতেই হবে। 10টা কোর্স থাকলে 20টা প্রেজেন্টেশন এক বছরে দিতেই হবে, উপায় নেই। তোমার যদি ওই কি বলে সারা শরীর কেঁপে যদি মানে ভূমিকম্প হয়ে যায়, উপায় নেই, তোমাকে এটা ফেস করতেই হবে। তো ঠিক আছে, আমরা সবাই শিক্ষক যারা আছেন, আমার শ্রদ্ধেয় গুরুজন, আমরা তাদের জন্য দোয়া আশীর্বাদ করব। তারা যেন আরো বেশি যেন সেবা দিতে পারেন। এর পাশাপাশি তাদের অনেক বয়স হয়ে গেছে, এখন যারা নতুন আসতেছে, নতুন যারা দেখতেছি, অনেক সময় ভুল ত্রুটি থাকবে। তারপরে যতটুকু পারি আমরা সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠন করি। আসলে একাই কেউ বড় হতে পারে না, সকলেই আমরা প্রত্যেকে আমরা পড়ে তৈরি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবো। খোদা হাফেজ। ধন্যবাদ হাবিবুলকে অনেকক্ষণ স্মৃতিচারণ করার জন্য।